আমাকে আল্লাহর রহমতে আমাকে তারা ওই অবস্থায় রাখেনি। আমাকে আমার জিনিস যেগুলো ছিল ওকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করেছি এবং আমি ধোয়ার পরে আমার কাছে রেখেছি। আমার একটা চেয়ার ছিল রুমের মধ্যে, দুটো চেয়ার ছিল, একটা চেয়ার আমার ব্যবহার কাপড় চোপড় থাকতো, আর একটা চেয়ারের মধ্যে কম্বল থাকতো, শীতকালে আমি কম্বল গায়ে দিতাম, ব্যবহার করার জন্য ওটা নিতাম, বাকিটা থাকতো। তো আমার গুলো অন্য কেউ ব্যবহার করেনি এবং আমি অন্যকে বলেছি যে আমি কোনো অন্য কারো ব্যবহার করার জিনিস করবো না, আমার চামড়ায় খুব অ্যালার্জি আছে। আমি নির্যাতন, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছি, প্রলাপ বিলাপের আওয়াজ পেয়েছি, হাওয়া মুখের কান্নাকাটির আওয়াজ পেয়েছি। আমার রুমের সামনে দিয়ে, আমি তো দরজা বন্ধ থাকতো, কিন্তু আমি শুনেছি ধস্তা চিৎকার চেঁচামেচি গালাগালি করার চেষ্টা করছি, কেউ হয়তো মুখ চাপা দিয়ে কথা হচ্ছে জন্য অস্ফুষ্ট স্বরে জোরে জোরে আওয়াজ হচ্ছে এবং ধস্তাধস্তির আওয়াজ পেয়েছি, মানে চিৎকার করছে যে হয়তো রুম থেকে বের করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। নির্যাতন হচ্ছে মাত্রাহীন নির্যাতন হয়েছে, এগুলো তো মানে বলার মতো না। তবে যারা ভুক্তভোগী তারা বেশি বলতে পারবে নির্যাতন কি হয়েছে। আমি প্রস্তাব করেছি নিজের থেকেই, ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি তো ওনাকে জিজ্ঞাসা করি এবং ওনাকে জিজ্ঞাসা না করে কিন্তু আমি প্রস্তাব করিনি, কারণ ওনার রিজার্ভেশন থাকতে পারেন আমি যাবো না। উনি জন্য ওনাকে শুধু এটা না, আমি এই পর্যন্ত গত 6 মাসে মুক্তি করে হাসিনকে দিয়ে পৃথিবীর বিভিন্ন মিডিয়া দেশ বিদেশে ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি ওনাকে লিঙ্ক করে দিয়েছি, ইন্টারভিউ দাও, তুমি ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দাও। আপনার ব্রিটিশ লতে আছে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন। আমি সরকারের কাছে দাবি জানাবো, আমরা যারা ভিকটিম ফ্যামিলিজের প্রয়োজন আমরা সবাই মিলে দেখা করব, যে আমরা এখানে আমাদের আইনে না থাকলে নতুন করে আইন প্রণয়ন করে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন করতে হবে, করে এগুলি পুনর্বিচার করতে হবে। আমার বাবার বিরুদ্ধে 30 বছরের রায় দিয়েছে, টোটাল 90 বছরের রায় দিয়েছে, তার মানে 30 বছরের রায় দিয়েছে। কোন এক শিরোমিয়া হত্যার জন্য আব্বা নাকি কার কাছে চিঠি দিয়েছে, চিঠি কোথায় সে নেই, চিঠির কোনো অস্তিত্ব নেই, চিঠি নেই, চিঠি বহনকারী নেই, যাকে দিয়েছে সে নাই, শুধু শিরোমিয়ার বউ এসে, তাও ক্যামেরা ট্রায়াল। ক্যামেরা ট্রায়াল হলো যে জাজের অফিসে বসে দুই পক্ষের 3 জন লয়ার থাকে, ওখানে সাক্ষী দেয়। ক্যামেরা ট্রায়াল সাধারণত হওয়ার কথা যদি সাক্ষীর নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা তার সম্মান, মনে করেন কোনো মহিলা ধর্ষিতা মহিলা সাক্ষ্য দিচ্ছে, তার সম্মানের ব্যাপার আছে, এগুলো ছাড়া ক্যামেরা ট্রায়াল হয় না। আমার স্বামীকে একজন চিঠি দিয়েছে, হত্যা করেছে, এটা ক্যামেরা ট্রায়াল করার দরকার ছিল না। ওই একজন মহিলা এসে বলেছে, এটার উপর ভিত্তি করে কে চিঠি বহন করেছে আব্বার কাছ থেকে নিয়েছে বলে দাবি করছে, চিঠি নিয়ে গিয়ে শিরোমিয়া সাহেবের ওয়াইফে দিয়েছে, ওখান থেকে যে নিয়ে ওখানে শান্তি কমিটির চেয়ারম্যানকে দিয়েছে, ওই শান্তি কমিটির চেয়ারম্যানের 4 জনের কেউই বেঁচে নেই। ওই মহিলার কথা তার উপর ভিত্তি করে 30 বছর চায়, তারা কি বিচার হোক আমি তো বুঝতে পারি না। এরা তো গোলাম, সরকারের গোলাম ছিল তারা। তো অন্যদেরটা আমি এত বিস্তারিত জানি না, কারণ আমাদের প্রতিনিধি অত অ্যাটেনশন, বাট আমি নিশ্চিত সবার বিরোধী যেগুলি বলেছে এগুলি সব মিথ্যা, এগুলি সব বানানো। আপনি দেখেন সাইদি সাহেবের সাক্ষী আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করে নিয়ে গেছে, পরে ভারতে পাওয়া গেছে। এখন অনেক সাক্ষী, আমি ওই দিন শুনলাম সাক্ষী বলেছে আমি নিজামী সাহেবকে চিনি না জানি না, আমাকে জোর করে দিয়ে নিয়ে বলছে তুমি এটা বলবো, এটা বলবো, আমি সেটা বলেছি। এগুলো বেরোচ্ছে এখন আস্তে আস্তে। আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন আপনার মাধ্যমে আমি আলাদা প্রেস আপনার স্টেটমেন্ট দেবো যে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন একটা করে আবার এগুলি পুনর্বিচার করা হোক এবং এগুলি যে জুলুম করা হয়েছিল, এগুলি মিথ্যা রায় দেওয়া হয়েছিল, এগুলি প্রতিষ্ঠিত করা হোক, তাদেরকে নির্দোষ সাব্যস্ত করা হোক এবং যারাই মিথ্যা রায়গুলি তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা যেটা বলা, আমি একটু আয়নাঘরে যদি ফেরত আসি, সেখানে আপনার একটা গামছা নিয়ে খুবই আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, এখানেও কমেন্ট করছে অনেকেই। তো সেই গামছাটা আপনার কবে দিয়েছিল এবং সেই গামছা নিয়ে কেন এত আলোচনা বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আসলে যাদের মস্তিষ্ক বিকৃত থাকে, যারা মানসিক অসুস্থ থাকে, তারা তখন আমার ৬৯,৭৯৪ ঘন্টার কষ্ট তাদের খেয়াল হয় না, তাদের কাছে তখন গামছাটাই বড় বিচার হচ্ছে। জনসমাজের সামান্যতম যদি মনুষ্যত্ব বোধ থাকে, এটা কেউ করার কথা নয়। একটা মানুষ সমগ্র পৃথিবী থেকে, সমস্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, মা সহ অন্য গরিব সন্তান মারা গেল, শ্বশুর অনেক মারা গেল, পরিবার কি আছে না আছে কিছু জানে না, এত কষ্টের পর দুনিয়ার আলো বাতাস দেখেনি, এই মানুষটা বেরিয়ে এসে ৭০,০০০ ঘন্টা পরে এই মানুষটার এই গামছাড়া নিয়ে তার চলনা করে, তারা মানুষ নয়, তারা মানসিক বিকৃত, তারা মানসিক রোগী। এই গামছাটা আসলে আপনার কাছে কি 8 বছরে ছিল নাকি আপনাকে পরে দেওয়া হচ্ছে 7 বছর পর? আমাকে ওখানে আমার গরম খুব বেশি লাগে, গরম লাগতো দেখে আমি নামাজ পড়ার জন্য তো ঘাট ঢেকে রাখা সুন্নত, ঘাট ঢেকে না রাখলে নামাজ হয়,
কিন্তু ঘাড়ে ঢেকে রাখতে হয়, সুন্নত এটা। হুম নামাজ পড়ার জন্য আমি খালি গায়ে থাকতাম, রুমে লুঙ্গি পড়তাম। আমার পায়জামা দিয়ে লুঙ্গি পরলে ভেন্টিলেশন ভালো হয়, ঘাম কম হয়, এই জন্য আমি লুঙ্গি পরতাম। আর সাধারণত আমি লুঙ্গি পরি না, বাট ওখানে আমি লুঙ্গি চেয়ে নিয়েছি, কারণ লুঙ্গিটা পরলে গরমটা কম লাগে। আর গায়ে গেঞ্জি যা ছিল আমি গেঞ্জি খুলে রাখতাম, খালি গায়ে থাকতাম। আমি 10 মাস খালি গায়ে থাকতাম। হুম তখন নামাজ পড়ার জন্য আমি একটা গামছা চেয়ে নিয়েছিলাম। ওই গামছাটা আমি গায়ে দিয়ে নামাজ পড়তাম, নামাজের পরে খুলে রাখতাম। যখন দোয়া করতাম ওই গামছাটা দিয়ে চোখ মুছতাম, নাকে পানি মুছতাম। তো এই গামছা দিয়ে আমি গোসলও করিনি, আর অন্য কোনো পারপাসে ব্যবহার করি, শুধু 5 ওয়াক্ত নামাজের সময় পড়তাম, দোয়ার সময় যখন বেশি কান্না আসতো তখন ওটা দিয়ে মুছতাম। এবং এটা মাসে একবার আমি নিজে ধুতাম। হুম এবং এই কারণে এটা 8 বছর একটা গামছা ব্যবহার করলে যতটা খারাপ কন্টিনিউ যাওয়ার কথা, এটা কিন্তু একটা জিনিস আমরা বাংলায় বলি না, ছবির মতো সুন্দর। কেন বলি? ছবি সবকিছু দেখতে সুন্দর লাগে। আপনি গামছা দেখতে, আমি খুঁজে বের করে এখন দেখাতে পারবো, জায়গায় 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 ছিঁড়ে গেছে। হুম এটা যে আমার ভাগ্নে সে এটা ভিডিও করে আপলোড করবে, এগুলো যে এখন চালু হয়েছে, এগুলোর আমার নলেজ ছিল না তো ভিতরে। হুম কারণ 8 বছর তো আপনি দুনিয়ার বাইরে ছিলেন। আমি এগুলো দেখেই যাইনি, আমি এখন কিছু বুঝি না, অনেক কিছু বুঝি না। তো ওখানে আমি যদি জানতাম তাহলে আমি ছিঁড়া ছোড়াগুলি দেখাতাম। আমি জাস্ট গামছাটা খুলে আমার আমার মানে ফ্যামিলি ক্লোজ রিলেটিভ রুম ভরে আছে, আমি তাদেরকে কোরআন শরীফটা দেখিয়েছি, ছিঁড়া কোরআন শরীফ। আমি এখনো দেখাতে পারি কোরআন শরীফটা। আমি তাদেরকে ওই গামছাটা দেখে তাই আমি মাটি দেখিয়েছি। ওটা ছিঁড়া অংশটুকু ক্যামেরায় আসেনি। আর পরিষ্কার ছবি, হ্যাঁ ছবি, যে কোনো জিনিসের ছবি নর্মাল অবস্থা থেকে সুন্দর আসে, এই জন্য বলে ছবির মতো সুন্দর। বলেন না, বাংলায় কথা শুনেছেন নিশ্চয়ই, ছবির মতো মানে সুন্দর। আপনার গামছাটাও ছবির মতো সুন্দর দেখা গেছে, ওইটাই মানে আপনি যে যত্ন করে রেখেছেন, ব্যবহার কম হয়েছে। আমার দুটা গামছা ছিল, দুটা গামছা ছিল। এই দুটা গামছা আমি শুধু নামাজের জন্য ব্যবহার করেছি। তার একটা গামছা আমি আমি আসার সময় আমাকে বলেছি, কি নিয়ে আপনি কিছু নিয়ে যেতে চান? আমি এই গামছাটা নিয়েছি, আমি বলেছি কারণ এটা আমি সবচেয়ে বেশি প্রথম থেকে ব্যবহার করছি, এটাতে আমি বেশি চোখ মুছেছি, এই জন্য ওটা আমার আবেগের একটা জিনিস নিয়েছি। কোরআন শরীফ নিয়ে আসছি আমি। কোরআন শরীফে আমি ওখানে অনেক বই লেখার সুযোগ পেয়েছিলাম। আমি আমি কাগজ কলম দিয়েছি, তারা দিয়েছে, 65টা বই লিখেছিলাম, তারা তো সব রেখে দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে আমার অনেক নোট করে রেখেছে বিভিন্ন জায়গায়, যেগুলি আমি ভেবেছি পরবর্তী আমার লেখা লিখতে সুবিধা হবে। এটা নিয়ে এসছি। একটা তায়াম্মুমের মাটিটা নিয়ে এসছি। আমি এসেই সাথে সাথে তায়াম্মুম করতে পারবো কিনা, আমি কয়দিনে বাসায় পৌঁছাবো, আমার শারীরিক অবস্থা কি হবে, সবকিছু ভেবেছি তায়াম্মুম নিয়ে অন্তত তায়াম্মুম করে নামাজটা করতে। তো গামছাটা দুটার মধ্যে একটা নিয়ে এসছি। আপনি যদি চিন্তা করেন, আমি যদি 8টা বছর দুটা গামছা শুধু নামাজ গায়ে দেওয়ার, নামাজ পড়ার জন্য আমি গায়ে দিই এবং শুধু চোখ মুছি, এটা কতটা বড়? যদি আমি দৈনিক গোসল করতাম এবং দৈনিক আমি গামছা দিয়ে গা ঘষতাম বা গা মুছতাম পা শুকানোর জন্য, তাহলে গামছাটা এক কন্ডিশন হতে পারে। এটা কিন্তু ওনারা যেটা বলেছে যে তারা একটা গামছা দিয়ে দেখা যেত যে সবাই মিলে মুছতো, মানে কয়েকজন মিলে মুছতো, ট্রু। আমি এবং সেটা অস্বাস্থ্যকর ছিল। আমি এটা শুনেছি, একটা গামছাই সবাই আমাকে আল্লাহর রহমতে আমাকে তারা ওই অবস্থায় রাখেনি। আমাকে আমার জিনিস যেগুলো ছিল ওকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করেছি এবং আমি ধোয়ার পরে আমার কাছে রেখেছি। আমার একটা চেয়ার ছিল রুমের মধ্যে, দুটো চেয়ার ছিল। একটা চেয়ার আমার ব্যবহার কাপড় চোপড় থাকতো, আর একটা চেয়ারের মধ্যে কম্বল থাকতো, শীতকালে আমি কম্বল ঘুরিয়ে গায়ে দিতাম, ব্যবহার করার জন্য ওটা নিতাম, বাকিটা থাকতো। তো আমার গুলো অন্য কেউ ব্যবহার করেনি। এবং আমি অন্যকে বলেছি যে আমি কোনো অন্য কারো ব্যবহার করার জিনিস করবো না, আমার চামড়ায় খুব অ্যালার্জি আছে, অন্য কারো জিনিস ব্যবহার করলে আমার চামড়া আরো সমস্যা হবে। আমার অলরেডি কিছু সমস্যা হচ্ছে, আমার মুখের এগুলি সমস্ত চোখ যে বেঁধে নিত আমাকে, অন্য সবাইকে যে চোখ কাপড় দিয়ে বাঁধতো সেটা দিয়ে বাঁধতো আমাকে। এবং কিছুদিনের মধ্যে আমার এই সমস্ত এলাকা ঘা হয়ে পড়া, মুখ ঘা ছড়িয়ে গিয়েছিল আমার। তো তখন তারা বুঝতে পেরেছে যে আমার চামড়া অ্যালার্জি। আমি প্রথম দিকেই বলেছি আমার চামড়া অ্যালার্জি আছে, অন্য কারো ব্যবহার। তখন তারা আমার জন্য চোখের পট্টি বাঁধাটাও আলাদা কাপড়ের টুকরা করেছে। এখন দুর্মুখের এটা নিয়েও সমালোচনা করবে। আমি আজকে এই তথ্যটা দিলাম যে কেন ওনারটা আলাদা হয়েছে। যারা সমালোচনা করা, আমার বাবা আমার দেখা লক্ষ মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন, খোদাভীতি সম্পন্ন লোক। উনি যদি অপরাধ করতেন তাহলে উনার জানাজায় এত লক্ষ লক্ষ লোক হতো না, পৃথিবীতে 4000 জানাজা হতো না, কাবা শরীফে 100 জানাজা হতো না, 5-6 লক্ষ লোক ওনার জানাজায় হতো না। মিথ্যা প্রচারণা ওনার জন্য বিরুদ্ধে কম হয়েছে? সারা দুনিয়া ওনার জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে। তো মিথ্যুকরা, নিন্দুকেরা কেউ করবে, তাদের যখন চুক্তি না থাকে, তাদের যখন পক্ষে বলার মধ্যে কোনো ভ্যালিড পয়েন্ট না থাকে, যৌক্তিক পয়েন্ট নয়, তখন তারা মিথ্যার আশ্রয় নিবে, গলাবাজি করবে, গালাগালি করবে। আপনি আমার ফেসবুকে দেখেন,
তারা আমি যখন যুক্তি দিচ্ছি তখন যুক্তির বিরুদ্ধে কোনো যুক্তি দিচ্ছে না, রাজাকারের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই সমস্ত তারা করা হচ্ছে। আমি এগুলো মুখে আনতে চাই না। যারা ওইখানে ছিল আসলে ওরা ওই এরা তো অনেক টর্চারের শিকার হয়েছিল যে আমরা এরা অন্ধ, এরা কালা, এরা বোবা, এরা আর ফিরবে না, ওরা ওই অবস্থায় আছে। জি বলেন। সরি। যারা মানে ওইখানে ছিল তাদের তো চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরে তাদেরকে বিভিন্ন ইভেন খাটও ছিল না। খাট মানে আপনি যে খাটের কথা বলছেন তাদের খাটও ছিল না। তারা বিশেষ করে চৌকি অনেকেরই ছিল। আমি কিন্তু আমি চৌকি একটা 6 ফিট বাই 3 ফিট চৌকি 7 বছর ব্যবহার করি। ব্যারিস্টার আরমানের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন যে উনি কি আরমানের ছিল না, ওনার তো কিছুই ছিল না, উনি হাত পা মেলেও আমাদের সাথে ভিজিটে উপদেষ্টা নাহিদুল সাহেব গিয়েছিলেন, উনি বলেছেন আমার একটা চৌকি গিয়েছেন, নাহিদ সাহেবের চৌকি ছিল। আমি পাশেই ছিলাম, আমার যতটুকু মনে করি এই কথা বলেছি, ওনারও চৌকি ছিল একটা। চৌকি অনেককে দিয়েছে আমি শুনেছি, সবাইকে মিলেমিশে থাকতে হয়েছে তা না, তবে অনেককেই মানে নানান মাত্রায় তারা নির্যাতন করেছে, কাউকে কম কাউকে বেশি। আপনি কি নির্যাতনের শব্দ শুনতেন? মানে অনেকেই বলেছে যে তারা শব্দ শুনতো। আমি নির্যাতন, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছি, প্রলাপ বিলাপের আওয়াজ পেয়েছি, হাওয়ামুখের কান্নাকাটির আওয়াজ পেয়েছি। আমার রুমের সামনে দিয়ে, আমি তো দরজা বন্ধ থাকতো, কিন্তু আমি শুনেছি ধস্তা চিৎকার চেঁচামেচি গালাগালি করার চেষ্টা করছি, কেউ হয়তো মুখ চাপা দিয়ে কথা হচ্ছে, জন্য অস্ফুষ্ট স্বরে জোরে জোরে আওয়াজ হচ্ছে এবং ধস্তাধস্তির আওয়াজ পেয়েছি। মানে চিৎকার করছে, হয়তো রুম থেকে বের করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। নির্যাতন তো মাত্রাহীন নির্যাতন হয়েছে, এগুলো তো মানে বলার মতো না। তবে যারা ভুক্তভোগী তারা বেশি বলতে পারবে নির্যাতন কি হয়েছে। তারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুনেছি, আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও বলার চেষ্টা করেছেন যে কি রকম অমানবিক নির্যাতন হইতো সেখানে। আরেকটু বলতে চাই, আমি দেখছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, পার্সোনালি কথা বলছে। কালটা পরশু যে ব্রিগেডিয়ার হাসান নাসির এবং হাসিনার একটা টক শো করেছে ইলিয়াস হোসেনের সাথে, তারা বলছে যে আমি কেন কর্নেল হাসিনুরকে নিয়ে গেলাম না। আমি কি, আমাকে বলেন। আমাকে যখন যোগাযোগ করা হয়েছে, কারণ হাসিনা আমার ছোট ভাইয়ের মতো, আমি অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, ও আমার ক্ষোভ প্রকাশ করেছে, আমি এগুলো জবাব দিতে চাই না। আমার সব বিরুদ্ধে কারো উচ্চারণা করা, কারণ আমার মানে বদনাম করা, আমি এগুলো বলতে চাই না। আমি এতটুকু বলবো, হাসিনের সাথে আমি আসার পরে হাসপাতালে অনেকবার দেখা করেছে, আমার সাথে ফোনে প্রায়ই কথা হয়, সপ্তাহে একবার দুবার হয় আমার সাথে কথা। এবং আমাকে যখন প্রথম জানানো হয়েছে গুম কমিশনের পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টা আপনাকে নিয়ে যাবে, আমি নিজে স্বপ্রণোদিত হয়ে কারণ হাসিনকে ফোন করেছি যে হাসিন আমাকে নিয়ে যেতে যাচ্ছে, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমিও যাও, আমি তোমার নাম প্রস্তাব করতে চাই। সে আমাকে বলে স্যার আপনি যদি ভালো মনে করেন করেন। আমি তখন গুম কমিশনকে দিয়ে, ট্রাইব্যুনালকে দিয়ে কয়েকবার চেষ্টা করেছি। তখন প্রধান উপদেষ্টা কাকে নিয়ে যাবে না যাবে আমার এটা নিয়ন্ত্রণ আছে কেন? আমি কিছু বলতে পারবো? আমাকে কেন ব্লেম করা হচ্ছে যে আমি কেন নিয়ে গেলাম না? আর আমাকে যেতে বলেছে, আমি কি বলবো যে না কর্নেল হাসিনকে না নিলে আমি যাবো না? ভাই না, আপনি কর্নেল হাসিন তো ছিলেন বছর 1.5 বছর না 2 বছর, আমি তো 8 বছর ছিলাম। আপনি যাবো না কেন? আমি তথ্য কর্নেল হাসিনের কাছে কতটুকু আছে জানি না। আমি তো ওখানে 8 বছরে আমি যে কেসটা দিয়েছি ওদের কাছে জমা গুম কমিশনে, যে ওই কেসটা যত ডিটেইল হয়েছে, আমি শিওর কেউ দিতে পারবো না। আমি বন্ধু হয়ে চোখ বাঁধা ছিলাম। স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু কর্নেল হাসিন উনি তো নির্যাতনে ছিলেন। মানে আপনি হয়তো পরিবার থেকে আলাদা ছিলেন, গুম ছিলেন, কেউ কিছু জানতো না, কিন্তু কর্নেল হাসিন 1 বছর বা 2 বছর থাকুক। হাসিনকে আমি ওনাকে সাধুবাদ জানাই, আপনাকে বলেছি, ওনাকে আমি বলেছি, আমার এটা সাহস হতো না উনি যেভাবে বলেছেন, এবং উনি সবার কাছে পৃথিবীর কাছে আয়না ঘরের সব কথা প্রথম প্রকাশ করেছেন। আমি তো ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি প্রকাশ আগে বলেছি, আমার আগের টক শো গুলো দেখেন, কর্নেল হাসিনের আমার মূল্যায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার, এবং উনি যত সাহস দেখিয়ে আমার কথা বলেছেন, আমি ওনার জায়গায় থাকলে বলতে পারতাম না। আমার সেগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু তথ্য নির্যাতন ওনাকে কি করা হয়েছে উনি বলতে পারবে, অন্যদের কি নির্যাতন করেছে এটা উনি বলতে পারার কোনো কারণ দেখি না আমি। আর আমি অন্যদের নির্যাতনের বিষয়টি উনি যেটা বলেছেন যে উনি ওইখানে থেকেই অনেক কিছু জানার চেষ্টা করেছেন, বিভিন্ন জন থেকে বিভিন্ন উপায়ে আর কি, বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। আমি যখন স্কেচ দিয়েছি আমার তো চোখ বাঁধা থাকতো, আমিও বিভিন্ন কৌশলে ওই জায়গাটার লে আউটটা সম্পর্কে, কোথায় কোন রুমে কি সাইজ, টয়লেট কোথায়, কিচেন কোথায়, এই সমস্ত কোথায়, এগুলো স্টোর রুম কোথায়, সুপারভাইজার রুম কোথায়, এগুলি তো আমিও 8 বছর থাকে, আমি আস্তে 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 এগুলি জোগাড় করেছি।
এবং আর নির্যাতনের আওয়াজ পেয়েছি আমি, নির্যাতন মারামারি হয়েছে, আমি নির্যাতনের আলামত দেখেছি, আপনার লাঠি রড রশি এগুলি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে আমি ওখানে চোখ বাঁধা মুখ বাঁধা নিচে দিয়ে আমি চোখ দিকে দেখতেই পাচ্ছি মেজের আশেপাশে ছড়িয়ে আছে। ধরুন আপনার কাছে বেশি তথ্য থাকতে পারে আমি জানি না, কিন্তু না উনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন, উনি যেটা বলেছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওনাকে নিয়ে যাওয়া না যাওয়ার আমি কি, এটা আমাকে বলেন। আমি একজন ভিকটিম, উনি একজন ভিকটিম, সরকার কাকে নিয়ে যাবে এটা আমি কি করে বলবো? কিন্তু আপনার কি মনে হয় না যে আমি গিয়েছি, আমি সব না নিয়ে যাওয়া উচিত ছিল না, নিয়ে যাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? ওনাকে নিয়ে যাওয়া উচিত ছিল, এই জন্যই তো আমি প্রস্তাব করেছি নিজের থেকেই। ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি তো ওনাকে জিজ্ঞাসা করি এবং ওনাকে জিজ্ঞাসা না করে কিন্তু আমি প্রস্তাব করিনি, কারণ ওনার রিজার্ভেশন থাকতে পারেন আমি যাবো না। উনি জন্য ওনাকে শুধু এটা না, আমি এই পর্যন্ত গত 6 মাসে মুক্তি পড়ে হাসিনকে দিয়ে পৃথিবীর বিভিন্ন মিডিয়া দেশ বিদেশে ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি ওনাকে লিঙ্ক করে দিয়েছি, ইন্টারভিউ দাও তুমি, ইন্টারভিউ দাও। আমি বিশেষ যে কেউ ওনাকে প্রভাবিত করে ওনাকে যেটা করিয়েছে, এটা আমার আশঙ্কা। আপনার মানে উনি তো বলার আগে আপনি বেঁচে আছেন কি মরে গেছেন সেটাই কিন্তু মানে পুরো দুনিয়ায় কেউ জানতো না যে আপনি আসলে শহীদ নামে একজন 19 না 20 সালে উনি বলেছেন, আমি ওনার ভিডিও দিয়েছি কর্নেল হাসিনের আগে, কিন্তু উনি সরাসরি করেনি, উনি আরেকজনের মাধ্যমে জেনেছে। কর্নেল হাসিন সরাসরি বলেছে আমি স্যারকে দেখেছি, আমার যে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো ওটার প্যাসেজের পাশে ওনার বন্ধু ওনার সেলটা ছিল, ওই সেল থেকে গ্রিলের দরজা দিয়ে হতো উনি, যেহেতু পরের দিকে মুখোশ পরাতো না, শুধু চোখ বাঁধতো, আমার নিচের অংশটুকু দেখে উনি আমাকে চিনতে পেরেছেন। উনি বলেছেন, আমি তো ওনাকে এটার জন্য ফুল ক্রেডিট দিই, আমি তো বারবার বলছি ওনার আমি এত সাহস করতাম না, কিন্তু ওইটার সাথে এবং এরপরে কিন্তু আপনার পরিস্থিতি ওরা ভালো মানে আপনাকে আরো ভালো অবস্থায় রাখার চেষ্টা করেছে এবং আপনাকে একটা পর্যায়ে এসিও দিয়েছে। কর্নেল হাসিন যাওয়ার পরে আমার টাইট বাঁধানো টাইট করা শুরু করলো ওই বক্তব্য, এখন আমি টাইমটা রিলেট করি। আগে আমি প্যাসেজের মধ্যে আপনার লাইট জ্বালানো থাকতো, লাইট বন্ধ করে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার নিয়ে যান বহুতবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আমাকে নামাজের টাইম বলা বন্ধ করে দিল,